আপনার কি মনে হয় আমাদের এই আধুনিক উন্নত বিশ্বে মানবাধিকার সবার জন্য সমান, নাকি কোনো কোনো জনগোষ্ঠীর প্রতি দিনের পর দিন হওয়া চরম অন্যায়কে বিশ্ব ব্যবস্থা খুব সুচতুরভাবে আড়াল করে রাখে? ভারত থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে আজ হিন্দু ও হিন্দু ধর্মের উপর আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি অব্যাহত, পরিকল্পিত এবং নির্মম বাস্তবতার রূপ নিয়েছে। অনেক অঞ্চলে এই নির্যাতন যেন আমাদের চোখের সামনেই ধীরে ধীরে ঘটে যাওয়া এক নীরব গণহত্যার মতো। কিন্তু বহু দশক ধরে তথাকথিত প্রগতিশীল বিশ্ব, এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এক উদ্বেগজনক হিন্দু বিরোধী চরমপন্থায় চালিত হয়ে এই আক্রমণের প্রকৃত গভীরতা ও ব্যাপকতাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলছে। আজ হিন্দু সমাজ তাদের অস্তিত্ব রক্ষার জন্য এক নজিরবিহীন লড়াইয়ের মুখোমুখি। আগস্ট 2026-এর ঠিক এই সময়ে দাঁড়িয়ে বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমনই কিছু চাঞ্চল্যকর ঘটনা এবং তার পেছনের গভীর চক্রান্তের চিত্র আজ আমরা উন্মোচন করতে চলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘটনার পেছনের সত্যটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুস আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। আমরা যদি এই সংকটের মূল শিকড় বুঝতে চাই, তবে আমাদের প্রথমে নজর দিতে হবে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু শহরের দিকে। সম্প্রতি সেখানে এমন এক তথ্য সামনে এসেছে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনবসতির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। হাইকোর্টের চরম ভৎসনার পর কর্ণাটক পুলিশ এবং প্রশাসন শেষ পর্যন্ত নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ইলেকট্রনিক সিটি এবং হোয়াইটফিল্ড পুলিশ বিচার বিভাগ একযোগে শুরু করে একটি বিশাল অভিযান, অপারেশন মুক্তা। 33টির বেশি বিশেষ পুলিশ দল এবং 295 জনের বেশি পুলিশ কর্মী এবং শহরের 29টি কৌশলগত স্থান ও প্রায় 40টি নির্মাণাধীন ভবন, শেড এবং ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। ফলাফল কি? প্রায় 3000 সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর শনাক্ত করা হয় 2894 জন বাংলাদেশি নাগরিককে। পাসপোর্ট, ভিসা বা কোনো বৈধ কাগজপত্র না থাকায় অন্তত 53 জনকে সরাসরি অবৈধ অভিবাসী হিসেবে গ্রেফতার করা হয়। কেবল ইলেকট্রনিক সিটি বিভাগ থেকেই 15 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট ও খুলনা জেলায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এটি একটি চরম উদ্বেগের বিষয়? পুলিশের বক্তব্য স্পষ্ট। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বৈধ অভিবাসীদের সাথে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের পৃথক করা। কারণ বেঙ্গালুরুর মতো দ্রুত বিকাশমান শহরগুলো আজ বেআইনি অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত হচ্ছে, যা স্থানীয় জনসংখ্যার ভারসাম্য ও জননিরাপত্তাকে বিঘ্নিত করছে। কর্ণাটক সরকারের এখন উচিত অপারেশন মুক্তাকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী স্বচ্ছতার সাথে পরিচালনা করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত রিপোর্ট করা। কারণ ভারত কোটি কোটি হিন্দুর নিরাপদ জন্মভূমি। দেশে অবৈধভাবে অবস্থান করা যে কোনো উগ্র ইসলামপন্থী বা বেআইনি অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তার অন্য এক চরম হুমকি। অবৈধ অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা শিথিলতার মাধ্যমে দেশে উগ্র ভাবধারা ছড়িয়ে পড়ার ফল কতটা ভয়াবহ হতে পারে তার রক্তাক্ত প্রমাণ মিলল মহারাষ্ট্রের অহল্যানগরে। 7ই আগস্ট অহল্যানগর মিউনিসিপাল কর্পোরেশনে বিদ্যুৎ বিভাগের একজন চুক্তিভিত্তিক রাজমিস্ত্রি ধীরাজ পরদেশি এবং তার সহকর্মীরা সরকারি ডিউটিতে মুকুন্দনগর এলাকার দুর্গা দায়রার গোরস্থানের কাছে আলো লাগানোর কাজ করছিল। কিন্তু ধীরাজের অপরাধ কি ছিল জানেন? তার একমাত্র অপরাধ ছিল তিনি হিন্দুত্ব সমর্থন করতেন এবং কপালে একটি তিলক করেছিলেন। কপালে তিলক পরা ধীরাজকে দেখা মাত্রই 10 থেকে 15 জনের একটি মুসলিম জনতা লাঠি ও লোহার রড নিয়ে তার উপর চড়া হয়। তাকে নির্মমভাবে পিটিয়ে মাথা ও শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। 3 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 9ই আগস্ট হাসপাতালে ধীরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশ ইতিমধ্যে ইউনুস শেখ, মেহরাজ সৈয়দ, সিরাজ সৈয়দ এবং মুস্তাকিম সৈয়দ নামে 4 জনকে গ্রেফতার করেছে, যারা ঘটনার পর হায়দ্রাবাদে পালিয়ে গিয়েছিল। ধীরাজের এই নৃশংস হত্যাকাণ্ড পুরো অহল্যানগরে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।
সকল হিন্দু সমাজ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে শহরে বন্ধের ডাক দেয়। বিধায়ক সংগ্রাম জগতাপ এবং অক্ষয় কার্দিলে প্রতিবাদে সামিল হয়ে পুলিশি বয়ানের অসঙ্গতি তুলে ধরে। পুলিশ যখন বিষয়টিকে পুরনো বিবাদ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, তখন জগতাপ পরিষ্কার জানায় ধীরাজ কেবল সরকারি কাজ করতেই সেখানে গিয়েছিল। তিলক পরার কারণেই তাকে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। ধীরাজের স্ত্রী করুণ কিন্তু দৃঢ় দাবি, যে গোরস্থানে আমার স্বামীকে পিটিয়ে মারা হয়েছে সেখানেই তার শেষকৃত্য করতে হবে। পৌরসভার কর্মচারীরাও তাদের সহকর্মীর সুরক্ষার দাবিতে এবং দোষীদের ফাঁসির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। অহল্যানগরের এই নির্মমতা কোনো একক ঘটনা নয়। অহল্যানগর থেকে কয়েক শত কিলোমিটার দূরে ভারতের রাজধানী দিল্লির দিকে তাকালে দেখা যাবে হিন্দু তরুণ এবং তাদের পবিত্র ধর্মীয় অনুভূতির ওপর এই একই ধরনের টার্গেটেড হামলা চলছে। 12ই আগস্ট মধ্যরাতে দিল্লির আদর্শ নগরের লালবাগ বস্তিতে মাত্র 16 বছর বয়সী এক হিন্দু কিশোর নিরাজকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিরাজ মাত্র একদিন আগে 11ই আগস্ট পবিত্র কাওয়ার যাত্রা শেষ করে বাড়ি ফিরছিলেন। সামান্য কথা কাটাকাটির জেরে অভিযুক্ত আমান মোল্লা এবং তার সহযোগীরা নিরাজের ওপর চড়াও হয়। নিরাজের বন্ধু সাহিল কোনো ক্রমে পালিয়ে বাঁচলেও নিরাজকে আমান মোল্লা অত্যন্ত কাছ থেকে গুলি করে এবং ছুরিকাঘাত করে হত্যা করে। একটু পেছনের দিকে তাকালে প্যাটার্নটি কিন্তু স্পষ্ট হবে। 2 মাস আগেই দিল্লির সিলামপুরে লাকি নামে 16 বছরের একটি হিন্দু ছেলেকে ফ্যাজান এবং তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছিল। তারও 1 মাস আগে মে মাসে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সুরজ চৌহান নামের এক হিন্দু কিশোরকে বকরি ঈদের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে তার মুসলিম বন্ধুরা হত্যা করেছিল। বারবার কেন বেছে বেছে তরুণ হিন্দুদেরই এভাবে টার্গেট করা হচ্ছে বলুন তো? একদিকে যখন রাস্তায় তরুণ হিন্দুরা প্রাণ হারাচ্ছে, তখন ভারতের মূলধারার বামপন্থী মিডিয়া এবং প্রগতিশীল সুশীল সমাজ কি করছে? তারা কিন্তু নিশ্চুপ নয়, বরং তারা মেতে আছে অপরাধীদের আড়াল করা আর ভুক্তভোগীদের ভিলেন বানানোর সুচতুর খেলায়। অফ ইন্ডিয়ার 12ই আগস্টের একটি রিপোর্টে প্রকাশ পায় কিভাবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য ওয়ারের মতো মিডিয়া কাওয়ার যাত্রীদের কালিমালিপ্ত করার এজেন্ডা নিয়েছে। 11ই আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেস একটি কলাম প্রকাশ করে দাবি করে কাওয়ারিয়ারদের ওপর সরকারি পুষ্পবৃষ্টি নাকি ভারতের ধর্মনিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। মধ্যবিত্তের ট্রাফিক সমস্যাকে ঝাল বানিয়ে তারা বোঝাতে চায় যে রাষ্ট্র নাকি কেবল হিন্দুত্বের তোষণ করে, অথচ অন্য ধর্মের শোভাযাত্রায় সব রকমের সুযোগ সুবিধা ও ছাড় দেওয়াকে এরা ধর্মনিরপেক্ষতা বলে প্রচার করে। এটি কি স্পষ্ট দ্বিমুখী আচরণ নয়? সংবাদ মাধ্যমের পাশাপাশি বিনোদনের মঞ্চগুলিতেও আজ হিন্দু ধর্মের অবমাননার কেন্দ্র বানানো হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরুর চার্চস্ট্রিটে নাসিক আক্তারের ডিসরাপ্টেড নামে একটি স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই কৌতুক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তিনি কৌতুকের নামে ভারত, হিন্দু বিশ্বাস, ভগবান শ্রীরামচন্দ্র এবং জয় শ্রীরাম স্লোগানকে উপহাসের পাত্র বানায়। হিন্দু জনজাগৃতি সমিতি পুলিশে অভিযোগ জানিয়েছে এবং গোটা শো বাতিল হয়। কিন্তু প্রশ্ন হলো, কৌতুকের নামে এমন নির্দিষ্ট সম্প্রদায়ের পূজনীয় দেবদেবীকে গালি দেওয়ার কি বাক স্বাধীনতা হতে পারে? একই সাথে রাজনীতির ময়দানে নজর দেয়। তামিলনাড়ুতে নতুন দল টিভিকে এর প্রতিষ্ঠাতা ও মুখ্যমন্ত্রী বিজয় জোসেফ সংবিধানের তোয়াক্কা করার কথা বললেও তার দল ও মন্ত্রীরা খোলাখুলিভাবে সনাতন ধর্ম বিলুপ্তির হুঙ্কার দিচ্ছে। এটি হলো সেই প্রাতিষ্ঠানিক বৈষম্য। দীপাবলির সময় আতশবাজি ব্যান করার পেছনে পরিবেশ দূষণের দোহাই দেয়া হয়, যা অপর দেখতে যৌক্তিক মনে হলেও অন্য ধর্মের উৎসবের ক্ষেত্রে নিয়ম শিথিল হয়ে যায়। এই প্রাত্যহিক সূক্ষ্ম বৈষম্যই সমাজে হিন্দুফোবিয়া এবং বিদ্বেষমূলক অপরাধের অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। বেঙ্গালুরুর অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অহল্যানগরের ধীরাজের হত্যাকাণ্ড, দিল্লিতে 16 বছরের কাওয়ারিয়া নিরাজের রক্তপাত এবং বিনোদনের নামে ধর্ম অবমাননা, এই প্রতিটি বিন্দু আসলে একই সূত্রে গাঁথা।
এটি কেবল কয়েকটি বিচ্ছিন্ন অপরাধের গল্প নয়, এটি হলো এক গভীর, সুগঠিত এবং প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষের চরম প্রতিফলন। হিন্দু সমাজ আজ তাদের নিজস্ব ভূখণ্ডে এক অস্তিত্ব সংকটের মুখে। তবে সচেতনতা, ঐক্য এবং গণতান্ত্রিক উপায়ে আইনি লড়াইয়ের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেওয়া সম্ভব। আপনাদের এলাকায় বা জানা মতে যদি এমন কোনো হিন্দু বিদ্বেষমূলক অপরাধ বা অন্যায়ের ঘটনা ঘটে, তবে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। সত্যকে সবার সামনে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সবার সাথে ভিডিওটি ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।